বেশ। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৪৪। অনেক বুঝিয়ে শুনিয়ে এক প্রকার জোর করে নাঝার মুখ বন্ধ করে তাকে ঘরের ভেতর নিয়ে আসে তৌসির। দরজা ভিজিয়ে দিয়ে শান্ত স্বরে বলে সে, তুমি যা বলছো ঠিক বলছো, কিন্তু এমনি গালি না দিলেও পারতা। নাঝা রক্তচক্ষু মেলে তাকায়। তো আপনার যদি এতই সহানুভূতি হয় তাহলে যান ওকে গিয়ে বিয়ে করুন, আমাকে কেন করেছেন? ও তো পিরিত দেখান কেন? উত্তপ্ত নাজাকে সামলাতে তৌজির এক ঝটকায় ওর হাত জোর করে নিজের বুকের কাছে টেনে নেয়। নিঃশ্বাসের দূরত্ব দাঁড়িয়ে ফিসফিস করে ওঠে, হাঙ্গরে করলে তোমার মতো সুন্দরী বউ পাইতাম কই শুনি। ভালো করছো যা করছো, কয়েকটা থাপ্পড় মারা উচিত আছিল তোমার। এই কথা নাচার ভেতরে আগুনটা কিছু হলেও স্থিমিত হয়। নিজেকে তৌসিরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, বলে, জি হয়েছে, সরুন আমি চা খেয়ে আসি। কিন্তু তৌসিরের হাত আলগা হয় না। পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে সে। নাজার উন্মুক্ত কাঁধে আলতো করে চুমু এঁকে দিতে দিতে বলে, কিছু কথা জিজ্ঞেস করার আছে তো আমার। বিষময় নাজার চোখ বড় হয়ে যায়। কি কথা? তৌসির এবার নাজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, আলতো হাতে ওর থুতনি উঁচু করে ধরে। নাজার কপালে তখনও বিরক্তি স্পষ্ট ভাঁজ। তীক্ষ্ণ দৃষ্টিতে তৌসিরের দিকে তাকিয়ে সে পুনরায় জিজ্ঞেস করে, কি কথা? কয়েক মুহূর্ত নাহাজার সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্বিশেষে তাকিয়ে থাকে তৌসির। এরপর তার কণ্ঠধ্বনি হয়ে ওঠে তুষারের মতো শীতল, আমি যা প্রশ্ন করব তা শুধু হ্যাঁ উত্তর দিবি, শুধু হ্যাঁ আর না, বাড়তি কথা শুধাবি না। নাচা ভুরু কুঁচকে যায়, তীক্ষ্ণ স্বরে বলে, কি প্রশ্ন? তৌসির এবার হিমঘর্ষর আর মক্ষম প্রশ্নটি ছুড়ে, পুষ্প তোর ৩ নম্বর দাদির বোনের মাইয়া, আর নাও ধর্ষিতা। ও এসেছে শুধু তোর খোঁজ আর বাড়ির ভেতরে খবর নিতে, তাই না? হ্যাঁ অথবা না। তৌসিরের হিমশীতল কণ্ঠে এই ধারালো প্রশ্ন কোনো বিষাক্ত তীরের মতোই সোজা এসে বিঁধল নাজার মস্তিষ্কে। সে এক লহমায় তার চারপাশের পৃথিবী থমকে যায়। সে স্তব্ধ হয়ে রয় কিছু, ঠিক প্রবল বজ্রপাতে পড়ে যাওয়া কোনো নিথর বৃক্ষ। চোখের তারায় ঘনীভূত হয়ে ওঠে অবিশ্বাসের কালো মেঘ। সে সত্যি সযত্নে অন্ধকারের চাদরে মোড়ানো ছিল। তা তৌসিরের মুখে শুনে নাচা মনে হয় পায়ের তলার মাটি নিমিষে সরে যাচ্ছে। বিষময়ে হতগম্ভিত হয়ে তলিয়ে যেতে থাকে তার অস্তিত্ব। দিশেহারা নাচা পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। অবশেষে ঘোর কাটিয়ে ওঠে নাচা এক প্রকার অনুরাগী স্বরে সে জবাব দেয়, হ্যাঁ। কেন আমাকে এখনো বিশ্বাস হয় না? কথাটা শুনে তৌসিরের ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক পশলা হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সে নাচার গলা থেকে হাত নামিয়ে আনে, আর একটু কাছে ঘেঁষে হিসিস করে বলে, বিশ্বাস করি বলেই প্রশ্নটা করেছি। নাচা তৌসিরের চোখে স্থির দৃষ্টি রেখে জানতে চায়, যদি না বলতাম তাহলে কি করতেন? তৌসিরের উত্তর আসে, আদিম ও বুনো দুটো টানে তোমার টুটুট ফায়রা দিতাম। কথাটা শুনে বুকটা কেঁপে ওঠে নাচা, নিজেকে সামলে নেয়। তৌসিরের কাছ থেকে নিজেকে হাত সরিয়ে নিতে নিতে বলে, পুষ্পের সাথে আমার কোনো যোগসূত্র বর্তমানে নেই, তবে অনুরোধ করছি ওকে জীবিত ছেড়ে দিন। নাজিম চাচাকে বলবেন না প্লিজ। তৌসির নাচের গলা থেকে হাত নামিয়ে এবার তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত স্বরে বলে, নাজিম সব জানে, জানার পরও কোন ব্যাক্কেল কালসাপের নামে কবুল পড়লো কে জানে। নাজা অন্যদিকে মুখ ঘুরিয়ে তার ছেলের হাসি এসে বলে, আপনি কোন আক্কেলে এক বিশ্বাসঘাতকের সাথে সংসার করছেন? আপনিই বা তার থেকে কম কি? এ কথায় তৌসি নাজার চিবুক আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। মুচকি এসে সে বলে, তুমি বিষাক্ত, তবে সে বিষ মারাত্মক নয়, স্নিগ্ধ। একটু থেমে সে আবারও মৃদু হেসে মুগ্ধতার সুরে বলে, বুঝলি না ঝা, তুই এমন এক বিষ যার কোনো দাহ নেই, আমি শুধু স্নিগ্ধ সুধা। নাজা কথাগুলো শুনেও না শোনার ভান করে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। বাদ দিন এসব নাটকের কথা, আমি জানি কে আমায় কতটুকু বিশ্বাস করে। সরুন এখন, আমি চা খেয়ে আসি। যাওয়ার আগেই তৌসির তাকে আটকে দেয়। নাজার গলায় তৃপ্তভাবে কয়েকবার চুমু খায় সে। এরপর বাঁধন আগলা করে দেয়, বলে, যাও। নাজা ছড়িয়ে নিয়ে যখন নাজা দরজার দিকে পা বাড়ায়, ঠিক তখনই পেছন থেকে তৌসির বলে ওঠে, আমি আগামীকাল ইন্ডিয়া যাচ্ছি। কথাটা শুনে মুহূর্তে জন্য নাজার পা থেমে যায়, কিন্তু সে কোনো অভিব্যক্তি প্রকাশ না করে শুধু ছোট্ট করে বলে, ও। এইটুকু বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এখন তৌসিরের সামনে থাকলেই কেবল ঝগড়ায় বাঁধবে, তাই এই মুহূর্তে তার কাছ থেকে দূরত্ব বাড়ায় নাজা।
সবচেয়ে বেশি ভালো মনে করে। নাজা ঘর থেকে বেরিয়ে যেতেই তৌসির একরাশ ক্লান্তি নিয়ে বিছানায় ধপ করে শরীর এলিয়ে দেয়। শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে বুকের ভেতর জমিয়ে রাখা দীর্ঘশ্বাস সশব্দে ছেড়ে দেয় সে। আপন মনে বিড়বিড় করে ওঠে, যাবো তো ইন্ডিয়ায়, জিন্দা যদি নাও ফিরতে পারি, না ফিরলেও ভালো। চোখ জোড়া সবেমাত্র বুঝে এসেছে, ঠিক তখন ওই বুক পকেট থেকে ফোনটা বেজে ওঠে। বড্ড অবহেলায় ফোনটা বের করে কানে ঠেকিয়ে ফিসফিস করে ওঠে, বল ইয়াদ। ওপাশ থেকে ইয়াদের ভাঙা গলা ভেসে আসে, তুই নাকি ইন্ডিয়ায় আসছিস? তৌসিরের নির্লিপ্ত গলায় জবাব, কেন, তোকে বলেনি? বললে কি আর না জিজ্ঞেস করতাম, মানে মনে ছিল না, তাই হয়তো। আইতাছি, সকালে বের হমো। আমি নাজেম, রুদ্র, আমরা সবাই। ও আচ্ছা, এক কাজ করিস, আসার সময় আমার জন্য কিছু কালামাল নিয়ে আসিস, তোর কাছে তো বহুত আছে। আচ্ছা আনমনে, তুই কিন্তু কাল পাটোয়ারি বাড়িতে আসিস। বড় ভাই কিছু বলছে? বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, পাটোয়ারি বাড়িতে এখন সে আর তার স্ত্রী ছাড়া অন্য কেউ নেই। তৌসির একটু ভেবে বলে, কিন্তু ইব্রাহিম পাটোয়ারি ছাড়া তো কথা আগানো সম্ভব নয়। তিনি কাল আসবেন বলে জানিয়েছে। বড় ভাই এখন দেখ সামনে কি হয়। তিনিও কাল আসবেন জানিয়েছে বড় ভাই, এখন দেখো সামনে কি হয়। আচ্ছা, আসার সময় ম্যাপগুলো গুছিয়ে নিয়ে আসিস কিন্তু। তৎক্ষণাৎ ইয়াদের মেজাজি উত্তরে দেয়, এগুলো আগেই গোছানো শেষ, আমাকে অযথা জ্ঞান দিস না। জ্ঞান দেওয়া আমার একদম পছন্দ না। তো চির ছেড়ে দেওয়ার পাত্র না, গলাটা একটু শক্ত করে বলে, এভাবে কথা বলবি না, বড় গলায় কথা বলা আমারও পছন্দ না। কথাগুলো শেষ করতে লাইনটা কেটে দেয় তৌসির। এই ইয়াদের স্বভাবটা এমন ঘাড়তেরা, সবসময় গরুর মতো এক ঘুরে কথাবার্তা বলবে। ওয়াসিসের সাথে তৌসিরে যতটা সহজ জমে, ইয়াদের সাথে ঠিক ততটা উল্টো। বেশিক্ষণ বনে না চাই কোনোভাবেই। তবে এই মুহূর্তে বিরক্তিমুক্ত তৌসিরের মনে গভীরে থাকা আনন্দকে বিন্দুমাত্র ম্লান করতে পারে না। আজ পুরো 2 যুগ পর নিজের মায়ের পেটের আপন ভাইকে দেখতে পাবে সে। ভীষণ এক আনন্দ, বুক শিহরিত কেঁপে উঠছে তৌসিরের। মনে হচ্ছে এই অন্তকালের অপেক্ষার আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে একই বিরক্ত, একই মায়ের 3 সন্তানের দীর্ঘ এত বছর পর আবার একত্রে মিলিত হতে চলেছে। এর যে আনন্দের কি বা হতে পারে। আজ রাতের বয়স এখন সবে 10টা পেরিয়েছে, কিন্তু চারদিকে নৈশব্দ জানান দিচ্ছে কোন এক সপ্তদ্বীত শূন্য প্রহেলিকার। গ্রামের বুক থেকে সেদিনের সমস্ত রুক্ষ কোলাহল মুছে গিয়ে নেমে এসেছে অতীবয় নিস্তবতা। অন্ধকারে চারদিকে মোড়া বিস্তীর্ণ আকাশে মিটমিট করে জ্বলছে কয়েকটি নিঃসঙ্গ তারা। বারান্দা দিয়ে এক ফালি জ্যোৎস্না এসে লুটিয়ে পড়েছে মেঝের এক কোণে। আজ রাতে হিমেল বাতাস ভেসে বেড়াচ্ছে হাসনা হেনা তীব্র মাতাল করা সুঘ্রাণ। বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে আছে বিষগ্ন আর শিহরণ। এই আলো আধারি খেলায় বারান্দার এক কোণে রাখা সোফায় স্তব্ধ হয়ে বসে আছে তৌসির। তার দৃষ্টি বাইরে ঘর অন্ধর দিকে প্রসারিত হলেও সে আসলে আবগাহান গড়ছে নিজের ভাবনার এত অতল সমুদ্রে। দূরে কোথাও একটা রাতজাগা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। রাতের এই নীরব প্রহর, প্রকৃতির এই রহস্যময় রূপ এবং তৌসিরের এই স্পন্দিত হৃদয়ধ্বনি, বিস্তৃত সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত রূপ আর রহস্য দিয়ে তৌসিরের সামনে কোনো এক অকথিত উপন্যাসের পণ্ডুলিপি খুলতে বসেছে। আজকাল তৌসির একটু চিন্তিতই থাকে বেশি। আগামীকাল তৌসির ইন্ডিয়ায় যাচ্ছে, এই একটাই চিন্তা এখন তার মগজে ঘুরে খাচ্ছে। যদি সে বেঁচে না ফেরে কি হবে নাচার স্ফুটিত ফুলের মতো তার এই জীবন। নতুন দেখা স্বপ্নগুলো সব কি নিমিষে শেষ হয়ে যাবে? এই অল্প বয়সী যদি তার নাজার কপালে বিধবা তকমা লেগে যায়। একরাশ গুমট ভাবনা নিয়ে তৌসির স্তব্ধ হয়ে বসে থাকে। ঠিক এমন ভাবনার মাঝে বারান্দায় আসে নাচা। তার হাতের কাচের চুড়ি, অলিভ অয়েলের বোতল। তৌসিরের চোখে মুখে জমে থাকা বিষগ্ন মেঘ হয়তো খেয়াল করলো না, অথবা খেয়াল করলেও নিজের মিষ্টি উপস্থিতি
দিতে তার তরিয়ে দিতে হতো নাকি? তৌসিরের পাশে এসে দাঁড়ায় সে, তারপর তৌসিরের এক পা নিজের পায়ে আলতো করে নিয়ে সরিয়ে অনায়াসে তার কোলে বসে পড়ে। আজকাল আর তৌসিরের পাশে বসার কোনো নিয়ম নেই তার। সোফা হোক কিংবা বিছানা, বারান্দা, চেয়ার, সবচেয়ে নিরাপদ আরামদায়ক জায়গা হলো তৌসিরের এই চওড়া কোল। তৌসির শক্ত পেশিবহুল হাত দুটো সক্রিয়ভাবে নাচার চিপসাম কোমর জড়িয়ে ধরে, তাতে নিজের বুকের ওপর গভীর টান টেনে নেয়। নিতে নিতেই তৌসিরের ভেতর থেকে সয়ব ভয় নাচের শৈলের উন্মুক্ত কর্পূরের মতোই যেন উড়ে যায়। সে নাঝার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি ম্যাডাম, কি মতলব আইজ তোমার আমার কোলে? নাজা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বোতলের মুখ খোলে, সামান্য একটু তেল নিজের নরম তালুতে ঢেলে নিয়ে বোতলটা তৌসিরের দিকে বাড়িয়ে দেয়। ধরুন এটা। মতলব এটা কি একটু পরে বলছি। দুহাত আর গলার কাছে যত্ন করে তেল মাখতে মাখতে সে তৌসিরকে তাগিদ দেয়, বোতলের মুখটা লাগিয়ে রাখুন তো। তৌসির বোতলটার মুখ আটকে সেটা পাশে টেবিলের উপর রেখে দেয়, তারপর নির্ভয় নাচার মসৃণ কাঁধে নিজের থুতনি রাখে। তার নিঃশব্দের উষ্ণতা ছুঁয়ে যায় নাচার ঘাড়। নাচা মুখ ফিরিয়ে তৌসিরের চোখের দিকে তাকায়, চোখ কৌতূহল নিয়ে নরম স্বরে বলে, আমার মতলবটা শুনুন। তৌসির নাচা তেল মাখা হাতটা নিজের মুঠোর মধ্যে নেয়, সেই হাতে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলে, বলুন ম্যাডাম, আপনার কি মতলব? নাজা ভীষণ আগ্রহ নিয়ে তৌসিরের চোখের দিকে তাকায়। আমাকে দুদিনের জন্য আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন না। আপনিও তো কাল ইন্ডিয়া চলে যাবেন। এখানে আমি একা একা কি করবো? তাছাড়া বিয়ের পর থেকে তো আর যাওয়া হয়নি। ঘুরে আসি। কথাটি শুনে কয়েক মুহূর্ত স্থির হয়ে যায় তৌসির, কি একটা ভাবে, তারপর সম্মতি দিয়ে বলে, আচ্ছা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা কথা মানতে হবে। কি শর্ত? আমি যে ইন্ডিয়া যাচ্ছি এই কথাটা যেন তোমার বাড়ির কেউ না জানতে পারে। বাথরুমের মতো মাথা নেড়ে আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে। শর্ত রাজি হয়ে না যায় একটু বেশি স্বস্তি পায়, একটু নড়েচড়ে বসে ও তৌসিরের ডান উরুতে নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে পা দুটো তুলে নেয় সোফার ওপর। তৌসিরও তাকে সাপোর্ট দিয়ে নিজের আরো কাছে টেনে নেয়। তৌসিরের উন্মুক্ত শরীরের ওপর চাঁদের আলো এসে পড়েছে, তার গায়ে কোনো শার্ট নেই। নাজা চোখের সামনে এখন তৌসিরের সুগঠিত শরীরটা জলজল করছে, চওড়া আর পাথরের মতো পেশিবহুল কাঁধ, যা নিজের প্রশস্ত আর ভরটা বুক, পেট, মেয়েদের কোনো অস্তিত্ব নেই, বরং সেখানে নিখুঁতভাবে খোদাই করা সিক্স প্যাক, আর পেটের দুপাশে অবলিকস পেশিগুলো চমৎকারভাবে ফুটে আছে। ফোর আর্মের স্পর্শ স্মৃতি শিরাগুলো জালের মধ্যে ছড়িয়ে আছে, যা তার ফিটনেস আর শক্তিকে প্রমাণ দিচ্ছে। নাজা মুগ্ধ চোখে তার শরীর পরখ করতে থাকে, সাথে নরম আঙুলগুলো আপন মনে ছুঁয়ে যায় তৌসিরের পেশিবহুল পেট, প্রত্যেকটি অ্যাপসের খোঁজে আঙুল বুলিয়ে ধীরে ধীরে নাজা আনমনে তৌসির মুখের দিকে তাকায়। নাজার এই মুগ্ধতা তৌসিরের নজর এড়ায় না। সে মুচকে এসে জিজ্ঞাসা করে, কি দেখো এত খুঁটিয়ে খুঁটিয়ে? ধরা পড়ে গিয়ে দমে যায় না নাজা, ঠোঁট উল্টে কপট অবজ্ঞা সুরে বলে, কি আর দেখবো, আপনার শরীরটা দেখতে সুন্দর লাগে তাই দেখি। তৌসির এবার কিছুটা দুষ্টুমি সুরে বলে, চোখ টিপে, আর দেখিও না, পরে আবার তোমার নজর লাইগা যাইব। কথা শুনে কৃত্রিম রাগে ফুঁসে ওঠে নাজা, চোখ বড় বড় করে বলে, আপনি যে ঘন্টার পর ঘন্টা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন, কই তখন তো আমি বলি না আমার নজর লাগবে? নাজার এই মিষ্টি অভিমান আর রাগে তৌসিরের বাড়ি হয়ে থাকা মনটা এক নিমিষে হালকা হয়ে যায়। সে শব্দ করে হেসে ওঠে আর আগামী সব দুশ্চিন্তা দুনিয়া থেকে ভুলে যায়। নাজা আরো শক্ত করে নিয়ে বুকে জড়িয়ে নেয় সে। তৌসির নাজাকে নিজের বুকের মাঝখানে নিয়ে বিড়বিড় করে, জড়িয়ে হাসি মাখা কণ্ঠে বলে ওঠে, দেখ, যা ইচ্ছা দেখ, আমি সব কিছু তো তোর জন্যই বরাদ্দ করে দিছি, আমার সবুজ নাগিন। নাজা তৌসিরের প্রশস্ত বুকে মাথা এলিয়ে দেয়। এই বুকটা এখন তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। এই বক্ষপট ছাড়া আর কোনো নিরাপদ জায়গা সে খুঁজে পায় না। হঠাৎ এক মৌনতা ভেঙে তৌসির বলে ওঠে, সে তৌসিরের বুক থেকে মাথা তুলতে উদ্যত হয়। তৌসির বলে ওঠে,
আমি এই তো যাইতাছি, যদি আর ফিরে আসতে না পারি তাহলে কি করবা? কথাটা শোনা মাত্রই নাজের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে তৌসিরের বুক থেকে মাথাটা তুলতে উদ্যত হয়, তাকায় তার দিকে। এমন কেন বলছেন, ফিরবেন না মানে? তৌসির হালকা হাসে, নাজার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরে ফিরমু তো, এমনি জিগাইলাম, ধরো যদি না ফিরি। এ কথা শুনে নাজা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, অপেক্ষা করব। কত বছর? যত বছর আপনার দেখা না পাই তত বছর। আর যদি শুনো মরে গেছি? তৌসিরের কণ্ঠে একটি মাত্র কথা নাজার কানে আসতে সীসার মতো যেন ভারী বাজে। কথাটি শোনা মাত্র নাজার বুকের ভেতরটা হঠাৎ হাহাকারে ভরে ওঠে। এক মুহূর্তের জন্য তার পুরো পৃথিবী থমকে দাঁড়ায়, চারপাশে সব শব্দ নিঃশব্দ হয়ে যায়। নাজার কলিজার ভেতরটা অবশ্যই আসছে, কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে ফেলছে। এক অজানা শঙ্কায় তার তপ্ত নিঃশ্বাসগুলো ভারী হয়। গলার কাছে দর পাখি আসছে, নাজা কোনো কথা বলতে পারছে না, তার কণ্ঠস্বর রুদ্র হয়ে আসছে। সে অস্থির চোখে এক দৃষ্টে তাকিয়ে থাকে তৌসিরের দিকে। সেই চোখে যেমন আছে তীব্র শূন্যতা, তেমন আছে গুমট মারা আর্তনাদ। তার শান্ত শরীরটা এখন এক অশান্ত আগ্নেয়গিরি রূপ ধারণ করেছে, যার ভেতরে সবটুকু আবেগ তছনছ হয়ে যাচ্ছে। তৌসির পাথরের মতো সুঠাম দেহের দিকে তাকিয়ে নাজা শুধু ভাবছে, এই মানুষটা ছাড়া তার অস্তিত্ব আর কোনো মানে কি অবশিষ্ট থাকতে পারে? নাজা স্থির চাহনি নিঃশব্দে তৌসিরের মিনতি করছে, এমন নিষ্ঠুর রসিকতা যেন সে আর দ্বিতীয়বার না করে। কিছুক্ষণ স্থির থেকে নাজা হঠাৎই ছিটকে সরে যায় তৌসিরের কাছ থেকে, এক লাফে উঠে দাঁড়িয়ে অভিমানী গলায় চেঁচিয়ে ওঠে, একটি সুন্দর মুহূর্ত আমাদের মধ্যে এলেই আপনি শুরু করে দেন আপনার এসব বকওয়াস বকবকানি। আসবেন না? আমি আসবো না আমি আর আপনার কাছে। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার, তাই না? তাই এই কথা বললেন? এই বলে সে রাগে গজগজ করতে করতে ঘরের দিকে পা বাড়ায়। ঠিক তখনও তৌসির চটজলটি উঠে দাঁড়িয়ে ওর হাতখানা খপ করে চেপে ধরে, একটানে নিজের মুখের কাছে নিয়ে দাঁড় করিয়ে। তারপর নাজহার আলকোচা খোপা আর তার অবাধ্য চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি তো মরি নাই, শুধু এমনি বলছি। আর তুই এমনি ফ্যাত ফ্যাত করস কেন? নাজা তৌসিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলে, না বলতে হবে না, সরুন আমার কাছ থেকে। ভালো কিছু তো জাননি আপনি। ভালো কিছু হলে? কথাটি শেষ করতে না পারতেই এক তীব্র অধিকার বোধে তৌসির নাজা চুলের একগুচ্ছ নিজের মুঠোয় আবদ্ধ করে নেয়। এরপর আর কোনো সুযোগ না দিয়ে নাজের কম্পন রক্তিম ঠোঁটে সে ঠোঁট ডুবিয়ে দেয় উষ্ণ আশ্রয়ে। এই আকস্মিক কথায় নাজার কোনো আপত্তি নেই, বরং মোহবিষ্টতে সে নিজে সম্পূর্ণ সমর্পণ করে দেয় তৌসিরের কাছে। নিঃশব্দে দুপা এগিয়ে এসে সে নিজের পা জোড়া তুলে দেয় তৌসিরের পায়ের পাতার ওপর, কারণ দুজনের মাঝে আর বিন্দুমাত্র দূরত্বের অস্তিত্ব রাখতে চায় না সে। আবেগের প্রবল জোয়ারে নাজহার এক হাত শক্ত করে আঁকড়ে ধরে তৌসিরের ঘাড়ের পেছনে অবাধ্য চুলগুলোকে। তার নরম আঙ্গুলগুলো তৌসিরের চুলের গভীরে এক অস্থির ব্যাকুল আশ্রয়ের খোঁজ করে। ফিরে এই স্পন্দিত স্পর্শটুকুই এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কোলাহল থামিয়ে তাকে স্থির থাকার ভারসাম্য যোগাচ্ছে। তারপর অন্য হাতে অতি আদরে তৌসিরের উষ্ণ ঘাড়ে ছুঁয়ে দিতে দিতে একরাশ মুগ্ধতা তার প্রণয়ে নিবিড় আবেশে নাজা ধীরে ধীরে নিজের চোখে দুটোতে বুঝে নেয়। তৌসির সঙ্গে সে পুরোটাই দেয়। তৌসির প্রচণ্ড অস্থির হয়ে ওঠে, সে নাজার পরনের জার্সিটা খুলে নিতে চায়। গরমের কারণে কামিজ বদলে কেবল এই জার্সিটাই গায়ে জড়ায় নাজা। সে সাধারণত নিজের রুমের ভেতরে কেমন পোশাক পরে বাড়িতে দেবর ভাসু চাচা মামা মিলিয়ে কত মানুষের আনাগোনা, সবার সামনে তো আর এমন পোশাক কাপড় পরা যায় না। নাজা তৌসিরের কাছ থেকে নিজেকে কিছুটা ছাড়িয়ে হাঁপাতে থাকে, একটু দাঁড়ান, এখানে নয়, চলুন রুমে যাই। নাজার বলতে যতটুকু দেরি, তৌসিরে তাকে পাঁচকোলা করে তুলে নিতে এক মুহূর্ত দেরি হয়নি। রুমে গিয়ে নাজাকে অতি আদরে বিছানায় শুয়ে দেয়। ঘরের আলো আগে থেকে নেভানো। নাজা তৌসিরের বুকের গলার আলতো কাছে হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলে, এত অস্থির হওয়ার কি আছে? আমি তো আপনার ওই বউ, কোথাও তো আর পালিয়ে যাচ্ছি না, রিল্যাক্স। তৌসির তৌসির একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর রিল্যাক্স মানিস না,
টুট টুট কলিজে আগুন লাগাই দিছিস তুই। এ কথা শুনে নাজা খিলখিল করে হেসে ওঠে। সে তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে, কাছে আসুন। কতটা কাছে? যতটা ততটাই কাছে এলে আপনার প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্টভাবে শুনতে পারবো, ঠিক ততটা। এই কথা শুনে তৌসিনা দুগালে হাত রেখে একেবারে তার সন্নিকটে নিয়ে আসে। এই তো এলাম, হয়নি, আরো আসুন। তৌসির এবার মুচকি এসে নাচার গালের একপাশে ঠোঁটের ঠিক কোণে ঠোঁট ছুঁয়ে হিসিয়ে বলে, এলাম তো। নাজা তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে আবেশি জড়ানো কণ্ঠে বলে, এভাবেই থাকুন। বেশ অনেকটা সময় পার হয়। তৌসির বালিশের কোণে ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে এক দৃষ্টে নাজাকে দেখে যাচ্ছে। রাত এখন প্রায় 4টা বাজতে চলল। নাজা তাতে শক্ত করে জড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে। এই তো একটু আগে নাজাকে ঘুমানোর সুযোগ দিয়েছিল সে। কাঁদতে কাঁদতেও তো একদম নিঃশেষ হয়ে যাচ্ছিল। এখন তার ঘুমন্ত চোখের কোণে কান্নার ছাপ স্পষ্ট। নিজেই আগে বলবে, কাছে আসুন, আর তারপর শুরু করবে, দূরে সরুন, মরে যাচ্ছি, শরীর জ্বলছে, এই হচ্ছে ওই হচ্ছে, আমি বাড়ি যাব, আব্বার কাছে যাব, আপনার নামে বিচার বসাবো, আরো কত কি। তো এসব ভেবে আনমনে হাসে। নাচা নিজের বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনে পরিচয় দেয়। সে সবসময় তৌসিকে খুশি করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যায়। নিজের এত কষ্ট হওয়ার পরেও সে নির্দ্বিধায়, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। নাজার কাছ থেকে এতটা কখনোই আশা করেনি তৌসির। মেয়েটা তার জন্য যা করছে তা প্রত্যাশার সব সীমা ছাড়িয়ে গেছে। তৌসির নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অত্যন্ত মলিন করে অস্ফুষ্ট স্বরে বলে ওঠে, এটাই হয়তো আমাদের শেষ মিলন। কতটুকু বলেই সে নিজের ঠোঁটের কোণে এক তিক্ত হাসি রেখে টেনে দেয়। তিশার গায়ের উত্তাপ এখন অনেকটাই স্থিমির হয়ে এসেছে, কিন্তু ভেতরের দহনটা কিছুটা জোড়াতে চাচ্ছে না। বেলকনির এক কোণে রাখা সোফায় সে এক মুহূর্ত হয়ে বসে আছে। ঘুটঘুটে নীরবতায় ডুবে থাকা এক বিশাল বাড়িটায় আছে বড্ড একা। ঝড়ের ঘরে দুর্বল শরীরটা ওর রাজ্যের ক্লান্তি, তার সাথে মিশিয়ে আছে অস্বস্তি আর বুকচাপা ভয়। তবুও সে অন্ধকারের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে বসে আছে। সকালবেলা যে ওয়াসিস বেরিয়ে গেছে, এখন ওয়াসিস ফিরে আসেনি। তৃষ্ণা এই 4 দলের মাঝে জ্বরে কুকে কুকে বেঁচে আছে নাকি মরে গেছে সেইটুকু খোঁজ নেওয়ার সামান্যতম তাগিদ তো ওয়াসিস তো অনুভব করে না। করলে তো একটিবার অন্তত আসতো। তবে অবাক করা বিষয় হলো, এই চরম অবহেলা তৃষ্ণার বুকে আজ নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি। ওয়াসিসের দেওয়া তীক্ষ্ণ বাক্যবাণ আর অবিরত আঘাত তার হৃদয়টাকে পুড়িয়ে এমন এক ধূসর ছায়ে পরিণত করেছে যে সেখানে নতুন করে আর কোনো আঘাতের দাগ বসে না। তাই আজ তার মনে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। বুক চিরে শুধু বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। রাতের আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে ফিসফিস করে ওঠে, আর যদি আমি এতিম আর অবহেলিত না হতাম, তাহলে হয়তো আমারও একটা সুন্দর সংসার হইতো। শূন্যতায় ভাসতে থাকা সেই ভাবনার মাঝে হঠাৎ বাইরে নিস্তবতা চিরে একটা শব্দ ভেসে আসে। তৃষ্ণা দৃষ্টি ঘুরিয়ে উঠানের দিকে তাকাতেই দেখে অন্ধকারের বুক চিরে একজোড়া হেডলাইটের আলো এসে থামছে সেখানে। একটা গাড়ি। অসুস্থতার কথা বেমালুন ভুলে গিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ায়, টলমলে পায়ে বুক ভরা এক অস্থিরতা নিয়ে ছুটে নিচে চলে গিয়ে দরজা খুলে দেওয়ার জন্য। ভারী কাঠের দরজা খুলতে দমকা হওয়ার সাথে এক দৃষ্টি এসে আছড়ে পড়ে তার চোখের সামনে। দুজন উগ্র সাজের অপরিচিত মেয়ে কাঁধে ভর দিয়ে টলতে টলতে দাঁড়ানোর বৃথা চেষ্টা করছে ওয়াসিস। মেয়েগুলোর সাজ পোশাক স্পষ্ট জানিয়ে দিয়েছে এরা রাতে শহরে কোনো নাইট ক্লাবের মেয়ে। ওয়াসিসের এতটাই মাতাল যে নিজের শরীরের ভরটুকু সে বইতে পারছে না। দরজার উপাশে তৃষ্ণা ফেলে মুখে তাকিয়ে, অসুস্থ মুখটার দিকে তাকিয়ে। মেয়ে দুটোর মধ্যে কোনো বিকার দেখা গেল না। তারা এক প্রকার অবজ্ঞা করে ওয়াসিসকে তৃষ্ণার দিকে ঠেলে দিয়ে যান্ত্রিক গলায় বলে, ম্যাম ওনাকে সামলান। কথাটুকু বলতেই মিলিয়ে যেতে না যেতেই তারা ঘুরে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটে যায় অন্ধকারে। ওয়াসিস কোনো মতে দরজার চৌকাঠে ভর দিয়ে নিজেকে সামলে নেয়। তারপর রক্তবর্ণ চোখ দুটো আধবোঝা অবস্থায় রেখে জোরালো মাথার গলায় আদেশ করে, পানি আন, যা পানি আন। তৃষ্ণা একটি শব্দ উচ্চারণ করে না, নিঃশব্দে বাবারে পানির খোঁজে। লোকটার এই বিকৃতি রূপটার প্রতি এক তীব্র ঘৃণা তার ভেতরটা রিরি করে ওঠে। ভাবে একটা মানুষটি কতটা নিচে নামলে এমনটা নোংরাম হতে পারে। কাচের জগ করে পানি নিয়ে আসতেই ওয়াসিস খানিকটা পানি নিচের মুখে ছিটে দেয়। নিজেকে একটু সতেজ করার একটু ব্যর্থ চেষ্টা করে, তারপর ঢকঢক করে কিছুটা পানি গিলে
জগটা তৃষ্ণার দিকে উদাসীনভাবে দেয়। নে দরজা লাগিয়ে দিস, আমি খেয়ে এসেছি। তৃষ্ণা বসেছে, চোখের দিকে একবারও তাকায় না, নির্লিপ্ত হাতে জগটা নিয়ে নেয়। অশেষ টলতে টলতে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গিয়ে, অথচ এই পুরো মাতাল দৃশ্যপট আড়ালে লুকিয়ে এক মনস্থ, এক অদ্ভুত পুরুষালী বোকামি। এই উগ্র মেয়েগুলো যে আজ নতুন করে সাথে নিয়ে এসেছে তৃষ্ণাকে এটা বুঝে দেওয়ার জন্য যে তার জীবনে তৃষ্ণার কোনো মূল্য নেই। অশেষ অবচেতন মনেও যে বড্ড ভয়, সে হয়তো নিজের অজান্তে তৃষ্ণার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, আর সে দুর্বলতাকে চাপা দিতে সেই মিথ্যা নাটকটার আশ্রয় নেই। কিন্তু নির্বোধ এই ওয়াসেস বুঝতে পারল না তার এই আত্মঘানী বোকামি তৃষ্ণার মনে ক্যানভাস থেকে তাকে চিরতরে মুছে দিচ্ছে। ওয়াসেস নিজের ঘরে অদৃশ্য হয়ে যাওয়ার পর তৃষ্ণা সদর দরজার সিটকিনি তুলে দেয়। আজ আর সে নিজের চেনা গণ্ডিতে ওয়াসেসের ঘরে ফিরে যায় না, সোজা হেঁটে চলে যায় অন্য একটি ফাঁকা ঘরে। সে মনে সিদ্ধান্ত নেয় বাড়ির অন্য সদস্যরা যতদিন ফিরবে না ততদিন এই ঘরে সে নিজেকে সরিয়ে রাখবে। ওয়াসেস তো এটাই চায়। তৃষ্ণা তার চোখের আড়ালে থাকলেই তো তার পরম শান্তি। এই নির্মম সত্যটাকে বুকে জড়িয়ে তৃষ্ণা অন্ধকার ঘরে বিছানায় গা এলিয়ে দেয়। গোসল সেরে ভেজা চুলে বিছানায় এসে আশ্রে পড়ে ওয়াসে। শরীরটা ক্লান্ত, কিন্তু ভিতরের মনের অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। ঘরটা বড্ড বেশি নীরব মনে হচ্ছে। তৃষ্ণা তো এখন আসছে না, এতক্ষণ তো লাগার কথা নয়। কোথায় গেল মেয়েটা? হঠাৎ এক অমূলক আশঙ্কা বুকের ভেতর ছ্যাদ করে ওঠে তার। নিচে কোথাও মাথা ঘুরে পড়ে টরে গেল না তো? এই এক ভাবনায় আর স্থির থাকতে পারে না ওয়াসেস। এক লাফে বিছানা ছাড়ে, পা দুটো দ্রুত ছুটে যায় করিডোরের দিকে। রেলিং আঁকড়ে ধরে নিচে তাকায় সে, না পুরো ড্রয়িং রুম খাকা করছে। তৃষ্ণার কোনো চিহ্ন মাত্র নেই। রান্নাঘরে গেল নাকি? দ্রুত পায়ে সিঁড়ি ভাঙতে শুরু করে সে। রান্নাঘরের দিকে এগোয়, হঠাৎ থমকে দাঁড়ায়। সিঁড়ির নিচে ওই ছোট্ট ঘরটা দরজা আজ সামান্য ফাঁকা কেন? সরু ফাটল দিয়ে ভেতরে চোখ রাখতে আসে, চোখ রক্তবর্ণ হয়, মাথায় ছিটকে ওঠে। আবছন্দ করে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে তৃষ্ণা। তৃষ্ণাকে এখানে দেখে ওয়াসেসের ইগোতে তীব্র চাবুকের মতোই ঘা পড়ে। সশব্দে প্রায় একটা লাথি মেরে দরজা পুরোটা খুলে ফেলে ঢোকে সে। আচমকা এই হিংস্র শব্দে তৃষ্ণার বুকটা ধরফর করে উঠে বসে। তার চোখে মুখে রাজ্যের বিহ্বলতা, কণ্ঠস্বর মৃদু কাঁপছে। সে জড়সড় হয়ে প্রশ্ন করে, আপনি কি করছেন? কিছু প্রয়োজন? ওয়াসেসের দু চোখ দিয়ে আগুন ঝরছে। তীক্ষ্ণ ক্ষণে ক্ষণে দৃষ্টি সে মেঝেতে আপাদমস্তক মেপে নেয়। কণ্ঠস্বর খাদে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই এই ঘরে কেন? তৃষ্ণা মুহূর্তে নিজের দৃষ্টি নামিয়ে নেয় মেঝের দিকে। অত্যন্ত শান্ত গলায় বলে, আপনি তো চান না আমি আপনার চোখের সামনে থাকি, তাই না? তাই ভাবলাম যতদিন মা বাবা ফিরে না আসে আমি এই ঘরেই থাকি। সেটা আপনার জন্য ভালো হবে, তাই না? কথাগুলো ওয়াসেসের মগজে বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। রাতে তার হাতে নিষ্পিস করতে থাকে। ইচ্ছে করে সজোরে একটা চর বসে দিতে ওর ফেলে গাল দুটোতে, কিন্তু তার আকাশ ছোঁয়া অহংকার তাকে আটকে দেয়। রাগে গলার কাছে জোর করে চেপে রেখে তীব্র বিষ উকড়ে দেয়। খুব ভালো করেছিস, তুই মরতে পারিস না, যা গিয়ে মর। তাহলে আরো বেশি ভালো হয়, কুকুরের কোথাকার। তৃষ্ণার বুকের ভেতরটা তীক্ষ্ণ কোনো বার্সার ফলায় ফলা হয়ে যায়। কি অদ্ভুত তার পোড়া কপাল! নিজের মৃত্যুঞ্জয়ী অভিশাপ তাকে নিজের কানে পেতে হচ্ছে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তা সে গিলে ফেলে। সামনে থাকা দেওয়ালটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার শূন্য চোখে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু আছে এক জমাট বাঁধা অন্ধকার। সে মৃত গলায় বলে, আমাকে তো মৃত্যু ঘৃণা করে, তাই তো মরি না। নয়তো আমার মতো অধিশপ্ত মানুষ এতকাল বেঁচে থাকার কথা না। তা আপনি কি কোনো দরকার এসেছিলেন এখানে? অসুস্থ থমথম খেয়ে যায়। কি প্রয়োজনে সে হন্য হয়ে তৃষ্ণাকে খুঁজেছিল, তার কোনো সদুত্তর এখন তার নিজের কাছে নেই। নিজের দুশ্চিন্তা আড়াল করে রেখে সে তড়িঘড়ি একটা মিথ্যা বন বলে, হ্যাঁ এসেছি। কাল বাড়িতে কিছু আত্মীয় আসবে, ওদের জন্য ভালো করে কিছু রান্না করিস। তৃষ্ণা যান্ত্রিকভাবে মাথা নাড়ায়, আচ্ছা। এই দীর্ঘ কথোপকথনের পুরনো সময়। তৃষ্ণা একবারও ওয়াসেসের দিকে চোখ তুলে তাকায় না, কথা বলার সময়ও না। তৃষ্ণার এই উপেক্ষা, এই নিরুদান অবহেলা ওয়াসেসের ভেতরের পুরুষালী যান্ত্রিক অহংকারকে তুষের আগুনের মতো দাউ দাউ করে পুড়িয়ে মারে। একটা দম বন্ধ করা ছটফটানি শুরু হয় তার ভেতরে। এই ভাবনা বাধ্য, আজ বাড়িতে অন্য মেয়ে নিয়ে এসেছে দেখেই তৃষ্ণা এমন পাথরের মতো মুখ ফিরিয়ে আছে।
নিজের ইগো বাঁচাতে গিয়ে সে উল্টো নিজের দহনে পুড়ে মরছে। এই অস্বস্তি ভাঙতে হালকা একটা কাশি দিয়ে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে ওয়াসিস হঠাৎ করে বলে, শোন, ওই মেয়েগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে নিয়ে মনে মনে কোনো খারাপ কথা পুষিস না। কথাগুলো শুনে তৃষ্ণা সূক্ষ্ম গিলে ঠোঁটের কোণে এক চিলতে বিষগ্ন হাসি, তার ছেলের হাসি ফুটে ওঠে তার মুখে। দৃষ্টি আগের মতো মেঝেতে নিবদ্ধ রেখে মৃদু কিন্তু ধারালো স্বরে বলে, আমার মতো একটা কুকুরকে কি আদৌ কোনো অধিকার আছে আপনার সম্পর্কে কোনো ধারণা পোষণ করার? আর আমার ধারণাতেই বা আপনার কি আসে যায়? এই কথা শুনে ওয়াসেসের কথা বলার একটি মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে কিছুটা তীক্ষ্ণ গলায় বলে ওঠে, ধারণা তো করতে পারিস আমি যে সেবার একটি মেয়ে নিয়ে বাড়িতে এসেছি, সেটা মা কি করে জানলো? তৃষ্ণার হাতের কাজ না থামিয়েই একেবারে নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়। তার কণ্ঠে কোনো রাগ নেই, নেই কোনো অভিমান। আপনি কাকে নিয়ে আসবেন, কার সাথে রাত কাটাবেন, কাকে কি বলবেন, এসব বিষয়ে আমি দেখলেও কাউকে বলার প্রয়োজন মনে করি না। এসব বলার অধিকারও বা আমার কোথায়? মাকে আমি এসব বলতে চাইনি। অসিসের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট অনুভব করতে পারছে তৃষ্ণার এই শান্ত নিরসক্ত রূপ আড়ালে লুকিয়ে আছে তার প্রতি জমাট বাঁধা ঘৃণা। সে অস্বস্তি ঢাকতে ওয়াসিস কিছুটা জেদ ধরে রাগ মিশিয়ে একটা অযৌক্তিক কথা বলে, তুই নিজের চোখে দেখেছিস আমি কার সাথে শুয়েছি? তৃষ্ণার সাফ জবাব, দেখবো না কেন? সেদিন তো কাকে নিয়ে এসে 3 ঘন্টার ঘরের ভেতর বন্দি ছিলেন। আমি তো আর বন্ধ বা বধির নই। আমি নিজেও তো এখন নিজের মুখে বলেছেন। ওয়াসিস নিজেরকে বাঁচানোর চেষ্টা করে বলে, বলেছি মানে কি করেছি? এমনও তো না, মানুষের মুখের কথা কি সব কাজ সবসময় হয়? এমন ঠুনকো যুক্তি তৃষ্ণার ঠোঁটের কোণে এক চিলতে ফালি হাসি, করুণ সে হাসি ফুটিয়ে, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে তীব্র দীর্ঘ শ্বাস। শান্ত গলায় বলে, সে আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, আপনার যা খুশি করুন। এসব জানার বা বোঝার প্রয়োজন তো আমার নেই। এসব জানার বা এসব নিয়ে কথা বলার আমি কে? আমি তো কেউ না। অসিস কোনো সুযোগেই জুৎসে কথা বলতে পারছে না। তৃষ্ণা নীরবে নিজের মতো করে বসে আছে মাথা নিচু করে। ওর এমন নীরবতা ওয়াসিসকে আরো বেশি বিদ্ধ করে। ওয়াসিস ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গিয়ে এক কোণে বসে পড়ে, নীরবতা ভাঙতে হঠাৎ করেই অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা করে বলে, আমাদের বিয়ের কতদিন হলো সেটা জানতে এসেছি। তুই জানিস কতদিন হলো? বিয়ে শব্দটা কানে আসতে তৃষ্ণার বুকের ভেতরটা হু হু করে ওঠে। একেও কি বিয়ে বলে? এখানে কোনো সম্মান নেই, ভালোবাসা নেই, শুধু একটি আশ্রয়ের নাম কি বিয়ে হতে পারে? সে কোনো আবেগ প্রকাশ না করে নিচু কিন্তু স্পষ্ট গলায় উত্তর দেয়, 1 বছর 1 মাস 6 দিন। অশেষ অবাক হওয়ার ভান ধরে বলে, বা বেশ কড়াকড়ি হিসাব রেখেছি দেখছি। তৃষ্ণা চোখ তুলে তাকায় শূন্য দৃষ্টি মেঝের দিকে করে বলে, জীবনে প্রথম শান্তিতে দুমুঠো ভাত খেতে পারছি তো তাই দিনগুলো হিসাব করে রাখছি। এত অপমান করি, এত গালাগালি করি কেবল দুমুঠো ভাতের জন্য। এসব সহ্য করে থাকিস? তোর কি একটু লজ্জা করে না? তৃষ্ণার গলাটা এবার সামান্য কেঁপে ওঠে, তবে পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। বড় নিরসক্ত হয়ে থাকে। ভাতের অভাব বড় হয়েছি, পেট ভরে ভাত খেতে তো জীবনে কখনো পাইনি। অনেক সময় দিনের পর দিন বাসি খাবার কপালে জোটেনি, আর এখন অন্তত পেট ভরে খেতে পারি। খিদের যন্ত্রণার কাছে আপনার ওই 2-1টা মার গালাগালি বড় কিছু না। কথাগুলো সহ্যের আঘাত করে ওয়াসিসকে। তার বুকের ভেতরটা হঠাৎ তীব্র যন্ত্রণায় টান মেরে ধরে। সে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করে বসে, তোর সৎ মা তোকে খেতে দিত না? তৃষ্ণা আবারও সেই বুকচেরা আলতো হাসিটা হাসে। দিত তো, সারাদিন হাড় ভাঙা খাটুনে খাটিয়ে বাসিয়া রেটো যা বেঁচে থাকতো তাই আমায় দিত। ওয়াসিসের কলিজাটা এবার অব্যক্ত তীব্র যন্ত্রণায় দগ্ধ হয়ে ওঠে। সে অবিশ্বাসী সুরে বলে, তুই ওই সব খেতিস? না খেয়ে আর কি করতাম, খিদে যে খুব জ্বালা। তৃষ্ণার সহজ উত্তরটা তীক্ষ্ণ ছুরির ফলার মতোই ফালাফালা করে আবারও ওয়াসিসকে। তোর বাবা এসব তোর বাবাকে এসব বলতি না তুই? তৃষ্ণা এবার দীর্ঘশ্বাস ছাড়ে, যে দীর্ঘশ্বাসে মিশে আছে তার জীবনের সমস্ত বঞ্চনার গল্প। আপনি যেমন অকারণে আমার 2 চোখ দেখতে পারেন না, আমার জন্মদাতা বাবাও ঠিক তেমনই আমাকে দেখতে পারে না। অভিযোগ করলে তো বাবা মা দুজন মিলে উল্টো আমাকে মারতো।
অভাগীর জীবন এমনই হয়। আমি তো অভাগী, আর অভাগীর কোনো অভিযোগ থাকতে নেই। এ কথা শোনার পর ওয়াসিসের আর একটা শব্দ উচ্চারণ করতে মনে সাহস হলো না। নিজের জঘন্য রূপটা সে নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে। সত্যি তো, সে কোনো কারণ ছাড়াই ঘৃণা এবং এত তাচ্ছিল এই অসহায় মেয়েটাকে করে যাচ্ছে, যার জীবনে কেউ কোনোদিন ভালোবাসার হাত রাখেনি। তাকে সেও অকারণে যন্ত্রণা দিয়ে গেল। তৃষ্ণা ওয়াসেসকে আরো চমৎকার কিছু কাহিনী আগামী পর্বে। ও সরি, এটা হচ্ছে লেখিকার নোট ছিল যে তৃষা ওয়াসেসের আরো চমৎকার কিছু কাহিনী আগামী পর্বে দিব। অপেক্ষা থাকুন, চলবে।